উত্তর 24 পরগনা থেকে যুক্ত আছেন। জয়গুরু দাদা, জয়গুরু। জয়গুরু। হ্যাঁ, জয়গুরু দাদা। দাদা, হ্যাঁ, জয়গুরু দাদা, আপনার সময় 30 মিনিট। জয়গুরু। আজকের এই সান্ধ্যকালীন সৎসঙ্গে আমরা সকলে ইষ্ট মুখর হয়ে এখানে উপস্থিত আছি। সকল ইষ্ট প্রাণ দাদা ও মায়েদের আমি আমার অন্তরের শ্রদ্ধা, প্রণাম ও জয়গুরু জানাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এখন যেটা মেমোরি, সেই মেমোরি হলে ঠাকুর তখন বসতেন। চৈত্র বৈশাখ মাস, প্রখর রোদ্দুর। ঠাকুর তখন ঠাকুর আছেন, ঠাকুরের মেমোরির দরজা বন্ধ। এবার ঠাকুর এসেছিলেন একজন বয়স্কা মহিলা, তার বৌমা, নাতনি এদের নিয়ে ঠাকুর দর্শনে এসছেন। ঠাকুর তখন বিশ্রাম করছেন, দরজা বন্ধ। এই মা তার বৌমা, নাতি নাতনি সবাইকে নিয়ে বলেন, এখানে বস, এই ঘরের মধ্যে ভগবান অধিষ্ঠান করছেন। তোদের যার যা শরীর খারাপ, মন খারাপ, তোদের মনের যা কামনা তার কাছে প্রার্থনা কর। এই দেয়ালে ঘাড় দিয়ে হেলান দিয়ে বস। এই দেয়ালে হেলান দিয়ে বসা মানেই হচ্ছে তার সংস্পর্শে থাকা। সেইভাবে সকলেই ওই প্রখর রোদ্দুরের মধ্যে ওই ঘরের দেওয়ালে পিঠ দিয়ে হেলান দিয়ে বসে আছেন। তাদের মনের মধ্যে অনুভূতি যে ঠাকুরের কাছে আমরা রয়েছি, ঠাকুরের সংস্পর্শে রয়েছি। এই সময় ঠাকুরের সঙ্গে যারা থাকেন, যারা ঠাকুরের সেবায়িত, তাদের মধ্যে একজন এই ঘরের থেকে ঠাকুরের ওই ঘরে যাচ্ছেন। যেতে গিয়ে দেখেন চৈত্র বৈশাখ মাসে কাঠ ফাটা রোদ্দুর, সেই রোদ্দুরের মধ্যে কয়েকজন মানুষ ওই দেয়ালে বসে রয়েছে। বলছে, তোমরা এই রোদ্দুরের মধ্যে এখানে বসে আছো কেন? সেই বয়স্ক মহিলা মা বলছেন, আমরা ঠাকুরের সান্নিধ্য উপভোগ করছি, ঠাকুরের স্পর্শ অনুভব করছি। তো সেই দাদা বলছেন, বড় ভক্তি, এই রোদ্দুরের মধ্যে বসে রয়েছে, এক্ষুনি মাথা ঘুরে পড়বে, তখন দেখ 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 আমাদের ঠেলাঠেলি চলবে। যাও ওইদিকে গাছতলায় বসো। বলছে, আমাদের কোনো গায়ে গরম লাগছে না, আঁচ লাগছে না। বলছে, বড় ভক্ত, বড় ভক্ত বলে উনি ভেতরে চলে গেলেন। অন্তর্যামী ঠাকুর আমার সবই তো দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, তার নজর তো পৃথিবীর সর্বত্র বিচরণ করছে। তখন যখন ওই দাদাটি ভিতরে গিয়েছেন, কি বলছেন, দেখ, ওদের বিশ্বাস, অটুট বিশ্বাস, সত্যি সত্যি ওদের গায়ে কোনো গরমের আঁচ লাগছে না। আমার এই দুটো হাত ওদেরকে ছায়া প্রদান করছে। তা না করলে ওরা ওখানে বসে থাকতে পারত না। ওদের বিশ্বাস, ওদের নির্ভরতা
আমার ছায়া দিতে বাধ্য করেছে। তোরা যারা আমার গাড়ু গামছা বোস, তোরা মনে করিস তোরাই আমার কাছে সবাই। তুই যতটা কাছে, ওরাও তার থেকে বেশি কাছে, তুই বুঝতে পারিস না। সুতরাং আমার এখানে যারা আসে, তারা আমার টানে আসে, তাদেরকে তাচ্ছিল্য করবি না, কোনো দিন তাচ্ছিল্য করবি না। তাদের তাচ্ছিল্য করা মানে হচ্ছে আমাকে তাচ্ছিল্য করা। ঠাকুরের কাছে অপরাধ স্বীকার করলেন। এইভাবে ঠাকুর প্রত্যেকের বিশ্বাসের আস্থার স্থল হয়ে দাঁড়িয়েছেন আমাদের প্রতি প্রত্যেকের কাছে। আমরা ঠাকুরের বিশ্বাসের মর্যাদা আমরা হয়তো কখনো কখনো দিতে ভুলে যাই। হাজারম্যান দা, জনার্দন দা শিলিগুড়ি থেকে ইষ্ট কাজ করে দেওঘরে ফিরেছেন। ফিরে হাজারম্যান দা বলছেন, ঠাকুর বিশাল লোক সমাগম, আমরা ভালোবাসার কথা, ঈশ্বর ভ্রাতৃত্বের কথা আমরা প্রচার করে এলাম, মানুষ মন্ত্রমুগ্ধের মতন শুনেছে। ঠাকুর বলছেন, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। যখন ঠাকুর প্রণাম করে যে যার ঘরে চলে যাবেন, তখন ঠাকুর বলছেন, তোরা একটা কাজ করে দিবি আমার। তো বলছেন, বলুন ঠাকুর। বলে, একটা বাচ্চা ছেলেকে তাদের হাতে তুলে দিয়ে বললেন, এই ছেলেটা, এর কেউ নেই, একে একটু মানুষ করে দে, তোদের সঙ্গে রেখে ওকে একটু দেখাশোনা করিস, একটু মানুষ করে দে। সেই ছেলেটির নাম মৃণাল। তাকে নিয়ে হাউজারম্যান দা, জনার্দন দা অক্ষয় স্মৃতি ভবনে তখন থাকতেন, সেখানে চলে গেলেন। থাকেন। কয়েকদিন পরেই লক্ষ্য করা গেল যে এই ছেলেটা আসার পর থেকে তাদের ব্যাগের থেকে পয়সা চোট হচ্ছে, কখনো পেনটা পাওয়া যাচ্ছে না, কখনো ঘড়িটা পাওয়া যাচ্ছে না, এটা ওটা জিনিস হারাচ্ছে। তাদের মনে ওই মৃণাল সম্পর্কে সন্দেহ হয়েছে। একদিন রাত্রে ঘুমিয়ে থাকার ভান করে সবাই পরিকল্পনা করে ঘুমিয়ে থাকার ভান করে চোখ পিটপিট করে তাকিয়ে সবাই শুয়ে আছেন ঘুমানোর মতন করে। যথারীতি মৃণাল সেদিন উঠে একটা ব্যাগের থেকে কিছু টাকা সরাল। টাকা নেওয়ার মুহূর্তে প্রত্যেকেই উঠে তাকে হাতে নাতে ধরে ফেলল। ধরে ফেলার পর তাকে তো খুব করে বকাবকি গালাগালি দিল, 2-4টে চড়চাপড় দিল, দিয়ে সকালবেলায় বলল, যা চোরটা, তোরা মানুষ হবি, যা দূর হয় এখান থেকে, করে সেই মৃণালকে ঘরের থেকে বের করে দিল। ঘরের থেকে বের করে দিল, দিয়ে ঠাকুর প্রণাম করতে এসছেন। ঠাকুর বলছেন, ও হাউজারম্যান দা, আপনাদের যে ছেলেটাকে আমি দিলাম, সেই ছেলেটার খবর কি? এতদিন না কোনোদিন জিজ্ঞেস করেননি, আজকে যখন ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই ঠাকুরকে জিজ্ঞেস করছেন কি খবর। বলছে, ঠাকুর ও একটা আসছে চোর, ও যাওয়ার পরের থেকে ঘরে থেকে এর ব্যাগেতে এই, ওর ব্যাগেতে ওই, এই সব চুরি করে নিয়ে যাচ্ছে, ও একটা আসতো চোর, ওর মানুষ হবে কি করে? ওকে কালকে আমরা হাতে নাতে ধরেছি, ওকে সকালবেলায় উত্তম মধ্যম দিয়ে বাড়িতে দূর করে দিচ্ছি। ঠাকুর ও মানুষ হবে না? ঠাকুর শুনে বলছেন, হাউজারম্যান দা, এই যে আপনারা বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলেন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর আমার বাণী প্রচার করে যাচ্ছেন, মিটিং এর পর মিটিং করছেন,
ঠাকুরের কথা বলছেন, তা আপনাদের চরিত্রের গায়ে হাত পড়লো কই? মানুষ আপন টাকা পর, এই যে মানুষটা আপন হলো কোথায়? যান আমার মৃণালকে যেখানতে পারেন নিয়ে আসেন। তখন জনার্দন দা, হাউজারম্যান দা মুখের দিকে ওর মুখের দিকে চাওয়াচাই করছে। কি করবেন? সঙ্গে সঙ্গে দুজন বেরিয়ে গেলেন। দুজন বেরিয়ে গিয়ে খোঁজ খোঁজ খোঁজ, মৃণাল কোথায়, মৃণাল কোথায়? এই খুঁজতে 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 বৈদ্যনাথ ধামের একটা গলির মধ্যে মৃণালকে উদ্ভ্রান্তের মতন হেঁটে যেতে দেখলেন। হাউজারম্যান দা ডাকছেন, মৃণাল, মৃণাল, মৃণাল। মৃণাল হাউজারম্যান দা জনার্দন দাকে দেখে ঊর্ধ্বশ্বাসে ছুট। ও মৃণাল, শোন শোন, আমরা আর বকবো না, ঠাকুর আমাদের খুব বকেছেন, আয় তোকে ঠাকুর ডেকেছেন, আয় আয়। মৃণাল তো শুনতে পায় না, মৃণাল ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে আর দুজনে তার পিছন পিছন দৌড়চ্ছে। এই দেখে স্থানীয় লোকজন মৃণালকে ধরে তাদের হাতে দিল। ও মৃণাল, আমাদের ক্ষমা কর, আমাদের চল, আমাদের বাঁচা তুই, তোরে না নিয়ে গেলি ঠাকুরের সামনে আমরা যেতে পারবো না। সেই মৃণালকে নিয়ে ঠাকুরের কাছে দিলেন। ঠাকুর নিজের তত্ত্বাবধানে রেখে সেই মৃণালকে মানুষ করলেন। মৃণাল পরবর্তী ক্ষেত্রে একজন ঋত্বিকের পাঞ্জাব প্রাপ্ত কর্মী হয়ে নিজের বাড়িতে ফিরে গিয়েছিল। তাহলে আমরা আমাদের কাছে ঠাকুরকে প্রশ্ন করা আছে, ঠাকুর আপনি কি জন্য এসছেন? এবার রামচন্দ্র এসছিলেন রাবণকে বধ করার জন্য, কৃষ্ণ এসছিলেন কংসকে বধ করার জন্য, ঠাকুর আপনি এবার কাকে বধ করতে এসছেন? তখন ঠাকুর বলছেন, কৃষ্ণের সময় একজন কংস ছিল, আর রামচন্দ্রের সময় একজন রাবণ ছিল। এখন তো ঘরে ঘরে কংস, ঘরে ঘরে রাবণ। আমি কটা রাবণ মারব, কটা কংসকে বধ করব? আমি এবার বধ করতে আসিনি, আমি এসছি বশ করতে। প্রবৃত্তি তাড়িত মানুষকে তার প্রবৃত্তিগুলোকে বশ করার জন্যে, সে যেন প্রবৃত্তিগুলোকে বশ করতে পারে, সেই বশ করানোর জন্যে যা যা প্রয়োজন আমি সব অস্ত্র নিয়ে এসেছি, আমি বধ করতে আসি। আমরা যদি ঠাকুরের এই ইচ্ছাকে আমাদের চরিত্রের মধ্যে চরিত্রায়িত করতে পারি, তখন ঠাকুরের সংজ্ঞায় যজন প্রত্যেক সত্যিকারের যজন ক্রিয়া সম্পন্ন। ঠাকুর বলছেন যজন মানে হচ্ছে আমার যিনি পরম পিতা, আমি যাকে আমার আরাধ্য দেবতা বলে মনে করে নিয়েছি, তার চরিত্রকে, তার বাণীকে যখন আমি আমার চরিত্রের মধ্যে চরিত্রায়িত করতে পারি, তাহলে সেটাই হচ্ছে প্রকৃত যজন। সেইটা আমরা যদি করতে না পারি, আমরা যেই হই, তাহলে আমাদের কিন্তু ঠাকুর ধরা সার্থক হবে না। আর আমরা ঠাকুর ধরাকে সার্থক করে তোলার জন্য লড়াই করছি, প্রতিনিয়ত লড়াই করছি। এই লড়াই প্রতিনিয়ত চলতে থাকবে। তাই সকালবেলায়, প্রতিদিন সকালবেলায় আমার নিবেদন থাকে, আমি অক্রোধী, আমি অমানি। অক্রোধী, জীবনের স্বস্তিতে থাকা, শান্তিতে থাকা, ভালো থাকা, লোককে ভালো রাখা, অপরকে ভালো রাখা, এর প্রধান তুক হচ্ছে অক্রোধী। তাই প্রথম বাক্য আমার, আমি অক্রোধী। যুদ্ধক্ষেত্রে রাবণ, সরাহত রাবণ, মৃত্যু পথযাত্রী রাবণ পড়ে আছে। রামচন্দ্র লক্ষ্মণকে বলছে, ভাই লক্ষ্মণ, ভাই লক্ষ্মণ। রাবণ হচ্ছেন একজন শ্রেষ্ঠ প্রশাসক, স্বর্ণ লঙ্কার রাজা, সে একজন ভালো দক্ষ প্রশাসক। সেই ভালো প্রশাসক হওয়ার গুণগুলো কি, তুমি যাও রাবণের কাছ থেকে শুনে এসো। লক্ষ্মণ তো রেগে মেগে দাদাকে বলছে, না আমিও পারবো না। যার জন্যে
আমাদের এত ক্ষয়ক্ষতি, এত লড়াই, এত সংগ্রাম, আর তার কাছে আমি যাব? বলছে যাও লক্ষণ, যাও, ক্রোধ করতে নেই, তুমি যাও, শুনে এসো দক্ষ প্রশাসকের প্রধান গুণ কি। দাদা বলছেন, লক্ষণ যেতে বাধ্য হলেন। লক্ষণ আস্তে আস্তে গিয়ে রাবণ শুয়ে আছে, তার মাথার কাছে দাঁড়িয়ে বলছেন, আমার দাদা রামচন্দ্র আমাকে পাঠালেন, তাই আমি এসছি আপনার কাছে। দাদা জানতে চেয়েছেন দক্ষ প্রশাসক হওয়ার ভালো গুণ কি, প্রধান গুণ কি। রাবণ নির্বিকার যেমন পড়েছিলেন তেমন পড়ে থাকলেন, কোনো উত্তর দিলেন না, ঘাড় ফিরে তাকালেন না। আবার জিজ্ঞেস করলে লক্ষণ। এইভাবে এক দুবার জিজ্ঞেস করার পর রাবণ যখন কোনো উত্তর দিচ্ছেন না, তখন লক্ষণ রেগে মেগে দাদাকে বলছেন, আমি বললাম আমি যাব না, তুমি আমাকে জোর করে পাঠালেন। উনি আমার কোনো কথার কোনো গুরুত্বই দিলেন না, ভূক্ষেপই করলেন না। তখন রামচন্দ্র লক্ষণকে বলছে, তুমি কি একজন রাজার সঙ্গে যেমন করে কথা বলতে হয়, তুমি কি তেমন করে কথা বলেছ? চলো, কিভাবে রাজার সঙ্গে কথা বলতে হয়, চলো আমার সঙ্গে চলো। বলে লক্ষণকে সঙ্গে করে নিয়ে এসে রাবণের পায়ের কাছে হাঁটু গেড়ে বলছেন, আপনি যদি দয়া করে বলেন দক্ষ প্রশাসকের আবশ্যিক গুণ কোনগুলো। তখন হাত জোর করে রামচন্দ্রের দিকে হাত জোর করে, প্রভু, ক্রোধ, রাবণ উচ্চারণ করছে অস্ফুট বাক্যে, ক্রোধ, ক্রোধ। প্রশাসকের ক্রোধ থাকা উচিত না। রাবণ বলছে, আমি যদি আমার ক্রোধকে বর্জন করতে পারতাম, আমার ক্রোধকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে আমার সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে যেত না, ধ্বংস হয়ে যেত না। যেদিন শূর্পণখার নাক কেটে নিয়েছিল লক্ষণ, আমি যদি সেই ক্রোধের আগুনে আমি যদি সীতাহরণ না করতাম, তাহলে আজ আমার স্বর্ণ লঙ্কার এই দুর্দশা, আমার এই দুর্দশা হতো না। তাই প্রশাসকের প্রধান গুণ হচ্ছে ক্রোধ বর্জন করা। আজকের আমরা কি দেখছি আমাদের চারিদিকে? ক্রোধ বর্জন তো দূরে, ক্রুদ্ধ যে আমাকে বিশ্বাস, যে আমাকে সহ্য করতে পারে না, আমার বিরোধী কথা বলে, সে যদি সত্যি কথাও বলে, আমি ক্রুদ্ধ হয়ে আরো ভুল কাজে প্রবৃত্ত হচ্ছি, একটা ভুলের ওপর আবার একটা ভুল করছি। এই করতে করতে আমার হাতে রাজ্যের দায়িত্ব, আমার হাতে একটা প্রতিষ্ঠানের দায়িত্ব, আমার হাতে একটা পরিবারের দায়িত্ব, আর আমি ক্রুদ্ধ হয়ে অগ্নিশর্মা হয়ে আমার পরিবারকে ধ্বংস করছি, আমার প্রতিষ্ঠানকে ধ্বংস করছি, আমার রাজ্যকে ধ্বংস করছি, আমার দেশকে ধ্বংস করছি। সেই ক্রোধকে বশ করার জন্যে আমাদের সাধনা, আমরা ঠাকুরের চরণে এসে আশ্রয় নিয়েছি। যদি এটা না করতে পারি, তাহলে ঠাকুর ধরা আমার এই জীবনে সার্থকতা হবে কিনা আমাদের চিন্তা করতে হবে। আসাম থেকে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বক্তৃতা দিয়ে এসে জনার্দন মুখার্জি ঠাকুরের সামনে বসছেন, আর ঠাকুর বলছেন, জনার্দন হচ্ছে আমার সৎসঙ্গের মধ্য গগনের সূর্য। জনার্দন আমার সৎসঙ্গের মধ্য গগনের সূর্য। জনার্দনের জিহ্বায় সরস্বতীর অধিষ্ঠান। এইভাবে জনার্দন মুখার্জির প্রশংসা করতেন ঠাকুর। একদিন ঠাকুর বসে আছেন, সকলেই বসে আছেন। ঠাকুর জনার্দন দাকে দেখিয়ে বলছেন, জনার্দন,
তুই যদি অনেক দিন কথা কয়ে না থাকতে হয়, অনেক দিন যদি কথা কয়ে না থাকতে হয়, তুই থাকতে পারবি? তখন জনার্দন দা বলছেন, ঠাকুর এতদিন তো অনেক কথা বললাম, অনেক প্রচার করলাম, এবার নতুন প্রজন্মের মানুষ যারা আসছে, ছেলে যারা আসছে, তারা করুক। জনার্দন, আমি তা বলিনি, আমি বলছি অনেক দিন যদি কথা কয়ে না থাকতে হয়, তুই পারবি? আবার সেই একই কথা বলতেন, এতদিন তো আমি অনেক কথা বললাম, অনেক প্রচার করলাম, এবার নতুন প্রজন্মের ছেলেরা বল। ঠাকুর আবার বলছেন, জনার্দন, আমি তা বলিনি, তোকে যদি অনেক দিন কথা কয়ে না থাকতে হয়, তুই পারবি? আবার জনার্দন সেই কথা বলছে, আবার জোরে, আরো জোরে বলছেন, জনার্দন, আমি সে কথা বলিনি, যদি অনেক দিন কথা কয়ে না থাকতে হয়, তুই কি থাকতে পারবি? তখন জনার্দন দা বলছেন, না থাকার কি আছে, খুব পারব। ঠাকুর ডান দিকে হেলেছিলেন, বাঁ দিকে হেলে গিয়ে বলছেন, মাথাটা নাড়লে। এর কয়েকদিন পর জনার্দন মুখার্জি সেখান থেকে আর ঠাকুরের প্রচার কার্যে বড় একটা বেরোতেন না। কলকাতায় তখন জনার্দন মুখার্জি কলকাতায় রয়েছেন। প্রসঙ্গত এখানে সকলেই আপনারা জানেন, জনার্দন মুখার্জি হচ্ছে একজন বিশিষ্ট বামপন্থী নেতা। সেই সময় কংগ্রেসের সরকার চলছে। তরুণকান্তি ঘোষ, তুষারকান্তি ঘোষ, সম্ভবত তরুণকান্তি ঘোষ তখন কংগ্রেসের মন্ত্রিসভার, পশ্চিমবাংলার মন্ত্রিসভার মন্ত্রী। জনার্দন মুখার্জি তরুণকান্তি ঘোষকে বললেন যে তোর সাথে দরকার আছে। তখন তরুণকান্তি ঘোষ বলছেন, চলে আয়, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, চলে আয়। জনার্দন মুখার্জি এবং আরেকজন গুরু ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে অল্প একটু বেরিয়ে যখন ভিআইপি রোডের উপরে উঠেছেন, জনার্দন মুখার্জি শরীরের মধ্যে একটা অসহনীয় অবস্থা সৃষ্টি। হঠাৎ করে জনার্দন মুখার্জি পাশের সেই দাদার কোলের ওপরে পড়ে গেলেন। জনার্দন মুখার্জির হাত পা বেঁকে যেতে লাগলো। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। তার বাক শক্তি হারিয়ে গেল, তার সমস্ত অঙ্গ পড়ে গেল। তখন সেই দাদা জিজ্ঞেস করছেন, বলছেন, জনার্দন দা কিন্তু বাক শক্তি হারিয়ে ফেললেন। তখন বলছেন, জনার্দন দা, ঠাকুর যেদিন আপনাকে জিজ্ঞাসা করলেন আপনি কথা না বলে থাকতে পারবেন, আপনি কেন বললেন না, ঠাকুর আপনার কথা না বলে আমি থাকবো কি করে? আপনি কেন সেদিন বললেন না বলে থাকতে পারবো? সত্যি সত্যি জনার্দন মুখার্জি বাক শক্তি হারিয়ে ফেললেন। ঠাকুরের জীবনের ঘটনা বলি, আমরা যদি অক্ষরে অক্ষরে মেনে না চলি, তাহলে কিন্তু বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে। মুক্তাগাছার জমিদার যতীন্দ্রমোহন রায়চৌধুরী কলকাতায় গিয়েছেন গাড়ি করে। কলকাতায় গিয়ে তার ইচ্ছা হলো ভালো ভালো মিষ্টি যেখানে যেখানে পাওয়া যায় ঠাকুরের জন্য নিয়ে যাও বলে নতুন নতুন টিফিন কারি করে বিভিন্ন জায়গার বিখ্যাত বিখ্যাত মিষ্টি আলাদা আলাদা টিফিন কারি করে নিয়ে সংগ্রহ করে নিয়ে এসে পাবনা হিমায়তপুর আশ্রমে যতীনদা এসে উপস্থিত। যতীনদা গাড়ির ড্রাইভারকে বললেন মিষ্টির ওই টিফিন কারিগুলো সব নিয়ে আসতে। ঠাকুর বসে আছেন, ঠাকুরের সামনে টিফিন কারিগুলো রাখা হলো এবং যতীনদা বললেন ওর ঢাকনিগুলো খুলে দেন। সমস্ত ঢাকনিগুলো খুলে দেওয়া হলো। ভালো ভালো সব মিষ্টি টিফিন কারিতে সাজানো রয়েছে।
একটি ছেলে, বাচ্চা ছেলেকে ঠাকুর বলছেন, খুব সুবাস বেরোচ্ছে তাই না রে, খাবা মনি, একটা খাবা? সেই বাচ্চা ছেলে মাথা নেড়ে সম্মতি দিল। একজন দাদাকে বললেন, দে ওকে একটা দে। এইভাবে ওখানে যারা যারা ছিল প্রত্যেককেই একটা করে মিষ্টি ঠাকুর দিতে বললেন। দিতে 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 সব মিষ্টি বিলি হয়ে গেল। যতীনদার মনের মধ্যে বলছে, আমি আনলাম ঠাকুরের জন্য, অথচ ঠাকুর একটাও গ্রহণ করলেন না। ঠিক সেই সময় ওই আশ্রমের পাশে একটি মুসলিম ভদ্রলোক, গরিব মানুষ, সে হাতে করে দুটো লেবু নিয়ে এসে বলছেন, ঠাকুর ভাই, এই দুটো লেবু আমার গাছের লেবু, আমি নিজে পাহারা দিয়ে রেখে দিয়েছি, কাক পক্ষী যেন ওতে মুখ না দেয়। আমি তোমার সেবার জন্যে এই লেবু দুটো নিয়ে এসছি ঠাকুর ভাই, তুমি নেবা ঠাকুর ভাই? তুমি এনেছো, তুমি এনেছো, দাও দাও, আমাকে দাও। হাত দুটো পাতলেন, লেবু দুটো নিলেন, নিয়ে বললেন, একজনকে বললেন, যা এটা বড়বাবুর কাছে দিয়ে আয়, আর গিয়ে বলবি দুপুর বেলায় আয়, আমি যখন খাবো তখন যেন এই লেবু আমাকে কেটে দেয়। জমিদার যতীন্দ্র নারায়ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আমি জমিদার, আমি এত কিছু, এত মূল্যবান সব মিষ্টি নিয়ে আসলাম, ঠাকুর আমার একটা মুখে দিলেন না। আর এই গরিব মানুষ, কোথার গাছের দুটো লেবু, তার কোনো দাম নেই, তিনি কি আদরে নিলেন? তাহলে আমি কি দোষ করেছি? এই যখন চিন্তা করছেন তখন কালীষষ্ঠী মা সেখানে উপস্থিত। ঠাকুর বলছেন, ও কালীষষ্ঠী, আমাকে একটু ফলাহার করাবি? কালীষষ্ঠী মা সম্মতি জানিয়ে চলে গেলেন ওই দারোগার দোকানে। হিমায়তপুর আশ্রমের গেটের মুখেই একটা দোকান ছিল, একজন রিটায়ার্ড দারোগা সেখানে ঠাকুরের অনুমতি নিয়ে দোকান করেছিলেন। সেই দোকানে হরেক রকম জিনিস পাওয়া যেত। কালীষষ্ঠী মা সেখানে গিয়ে চিঁড়ে, মাটির পাত্রে পাতা দই, গুড়, কলা, এই সমস্ত নিয়ে ঠাকুরকে দিলেন। ঠাকুর হাত পেতে গ্রহণ করলেন। যতীনদা মনে করলেন যে তাহলে আমি ওই দারোগার দোকান থেকে ফলহার ঠাকুরের জন্য নিয়ে আসবো। ঠাকুরকে বললেন, ঠাকুর আমি ফলহার নিয়ে আসবো। ঠাকুর বললেন, আনিস। পরের দিন যতীনদা যখন নিয়ে এসছেন, ঠাকুর ওকে সামনে রেখেছেন। ও যতীনদা, কি আনিছেন দেখেন দিনই ওর মধ্যে। যতীনদা দেখছেন সেই গুড়ের মধ্যে পোকা নড়ছে, দইয়ের মধ্যে পোকা নড়ছে। বলছি, ঠাকুর আমি তো ভালো সব ফ্রেশ দেখে নিয়ে এলাম, আমি বললাম আপনার ভোগে দেবো দারোগাকে, আবার পাল্টিয়ে নিয়ে এলেন। আবার সেই একই ঘটনা। কালীষষ্ঠী মার কাছে চলে গেলেন, কালীষষ্ঠী আমাকে রক্ষা কর। কালীষষ্ঠী মা বলছেন, তুমি জমিদার, আমি তোমাকে রক্ষা করব কি? বলছে, কেন আমার আনা ফলাহারে কেন এই পোকা বেরোচ্ছে? অথচ তুই যখন নিয়ে আসছিস ওই একই ফলাহার, সেখানে তো কিছু বেরোচ্ছে না। তখন কালীষষ্ঠী বলছে, তুমি জমিদার, তোমার ভিতরের অহংকার আছে, এই অহংকারকে আগে তুমি দূর করো। এই অহংকার যতক্ষণ না তুমি বিসর্জন দিতে পারছো, ততক্ষণ তুমি তোমার ভোগ ঠাকুরের ভোগে লাগবে না। তখন সেই ঠাকুরের পায়ের কাছে বসে প্রতিজ্ঞা করলেন, অহংকার দূর করো ঠাকুর, আমাকে অহংকার দূর করো। পরের দিন যখন ফলাহার নিয়ে এসছেন, সেই ফলাহার ঠাকুর গ্রহণ করলেন, তার মধ্যে কিন্তু কিচ্ছু ছিল না। এখন আমার অহংকার সাময়িক দূর হলো, কিন্তু এই যতীন্দ্রনারায়ণ চৌধুরী ঠাকুরের নিষেধকে অগ্রাহ্য করে, ঠাকুরের কথাকে অগ্রাহ্য করে, এই প্রসঙ্গ তুলতে গেলে অনেকটা সময় লাগবে, আমার সময় শেষ হয়ে গেছে, আজকে এখানে আমি শেষ করব আমার প্রসঙ্গ। আমি উপসংহারে যাব। ঠাকুর নিষেধ করছেন, ঠাকুর বারণ করছেন,
তাহলে আমি যদি সেই কাজটা করি, প্রবৃত্তির টানে যদি আমি করি, তাহলে কিন্তু আমার জন্য যে ঘটনা যতীন নারায়ণ চৌধুরীর ঘটনা কপালে জুটেছিল, যে ঘটনা শ্যামাচরণ মুখার্জি গোপালদার জীবনে ঘটেছিল, দুর্গাচরণ দার জীবনে ঘটেছিল, আমাদের মহারাজ অনন্ত মহারাজের জীবনে ঘটেছিল, আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু সেই ঘটনা অপেক্ষা করছে। তাই ঠাকুরের চরণে আমাদের সার্থকতা আসুক, তার কথাকে যেন আমরা মর্যাদা দিয়ে, বিশ্বাস করে, নির্বততা নিয়ে আমরা মেনে চলতে পারি। ঠাকুর সেই বিশ্বাস, সেই শক্তি দাও আমাদের, আমাকে দাও, আমাকে শক্তি দাও। আমি অন্য কাউকে বলছি না, আমি আমাকে শক্তি দাও। কারণ সৎসঙ্গের আন্দোলন হচ্ছে ব্যক্তির নির্মাণের আন্দোলন। আমি কাউকে ঠিক হওয়ার কথা বলছি না, আমি বলছি আমাকে ঠিক করো ঠাকুর, আমাকে ঠিক করো। আমার মধ্যে চরণের অনেক ত্রুটি, আমি অনেক ত্রুটি, হয়তো আগামী দিন আমি অনেক ত্রুটি করে ফেলবো। ঠাকুর আমাকে শক্তি দাও, তোমার কথা মেনে চলার শক্তি দাও। আজকের এই সান্ধ্য অধিবেশনে যারা উপস্থিত আছেন, প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু দাদা। জয় আমার গুরু অশেষ দাদা। সত্যি শুধু দেবদাস সেন দাদা, অবসরপ্রাপ্ত শিক্ষক, আমার পরম দয়ালের ইষ্ট আলোচনা খুব সুন্দরভাবে করলেন। আমার দাদা ঠাকুরের সঙ্গ করা জয় গুরু দাদা। বিভিন্ন বিষয় তুলে ধরলেন। জনার্দন দাস, জনার্দন দাস থেকে শুরু করে হাউজারম্যান, তারপর লাস্টে যতীনদা, খুব সুন্দর দাদা আপনার কথা শোনা যাচ্ছে না, মনে হচ্ছে মিউট হয়ে গেছে। জয় গুরু, জয় গুরু দাদা, শোনা যাচ্ছে? জয় গুরু। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমার দাদা খুব সুন্দরভাবে আমার পরম দয়ালের ইষ্ট আলোচনা করলেন। আমার দয়ালের সঙ্গে যারা সঙ্গ করা, তাদের হাউজারম্যান দা, তারপর জনার্দন দা, যতীন দা, প্রত্যেকের সম্বন্ধে এত সুন্দরভাবে একটা বাস্তব ইষ্ট আলোচনা করলেন। আমি দাদার এবং দাদার পরিবার বর্গের প্রত্যেকের মঙ্গল কামনা করি আমার প্রিয় পরমের রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা, আপনি খুব ভালো থাকবেন। পরবর্তীতে আপনার কাছ থেকে এইভাবে আমরা ঠাকুরের প্রিয় পরম বক্তব্য আপনার কাছ থেকে শুনবো, সে আশায় রইলাম। জয় গুরু, জয় গুরু, খুব ভালো থাকবেন আপনি দাদা। জয় গুরু। এতক্ষণ আমরা আমার অশেষ সত্য দেবদাস সেন দাদার কাছ থেকে আমরা ইষ্ট আলোচনা শুনে নিলাম। এবার আমরা আমার পরম দয়াল একটা জমজমট কীর্তন শ্রবণ করব, আর সেই কীর্তন পরিবেশন করবেন আমার অশেষ সত্য শ্রী অজয় দেবনাথ দাদা, অধৈর্য কর্মী, বসিরহাট কলেজ পাড়া থেকে যুক্ত আছেন। জয় গুরু দাদা, আপনি জমজমাট কীর্তন পরিবেশন করুন। হ্যালো, জয়গুরু, শুনতে পাচ্ছেন? জয় গুরু দাদা, খুব সুন্দর শোনা যাচ্ছে দাদা, খুব সুন্দর শোনা যাচ্ছে। আচ্ছা, দেখুন একা তো কীর্তন হয় না, তবু সুকেশ দা বলেছেন, আপনারা বলছেন, আমি চেষ্টা করছি। আজ্ঞে আজ্ঞে দাদা, আজ্ঞে। সবাইকে জয়গুরু। দয়াল তোমার মাঝে আমার আমি